পুলিশের চাকরিটা নিয়ে হাসান কি যে একটা প্যারার মধ্যে আছি সেটা তোমারে বইলা বুঝাইতে পারবো না। সবাই তো মনে করে পুলিশের চাকরি মনে হয় না জানি কত সুখের চাকরি, কিন্তু এইখানে যে কতটা প্যারা সেটা যে করে সেই বুঝতে পারে। এই রকম প্যারার চাকরি আর ভালো লাগে না হাসান। কবে যে এখান থেকে মুক্তি পাবো। নেতাদের কথা শুনলেও দোষ, আবার না শুনলেও দোষ। কারে তুইয়া কার কথা শুনবো বলো? এক নেতার কথা শুনে দেখা করতে দিছি, এখন আবার আরেক নেতা সেটাই ভুল ধইরা বইসে আছে। ওনাদেরকে যদি তখন দেখা করতে না দিতাম, এইটা নিয়ে আবার আরেক ঝামেলা তৈরি হয়ে যাইতো। আমরা যেটা করব সেটাই ভুল। কি আর করবেন বলেন স্যার, এটাই নিয়ম আমাদের। এখন নেতাদের মন জুগাইয়াই চলতে হইব, তাছাড়া স্যার আমাদের পক্ষে এখন আর কিছু করার নাই। এমনিতেই পুলিশের দোষ। সবাই বলে আমরা নাকি দুর্নীতি কইরা বেড়াই, কিন্তু আমরা যে কি চাপে থাকি সেইটা তো আর সাধারণ মানুষ বোঝে না স্যার। হ্যাঁ, তুমি ঠিকই বলছ, কিছু করার নাই। যতদিন পর্যন্ত চাকরি করব ততদিন পর্যন্ত এই প্যারা আমাদের নিয়ে যাইতে হইব। নেতারা ঝামেলা করবে আর এই সমস্ত দোষ আইসা পড়ব পুলিশের গাড়ে। একজন উপজেলা থেকে 200 কোটি টাকা আত্মসাৎ করতেছে, আর এক নেতা আবার এই বিচার করার জন্য দৌড়ধাপ পারতেছে। মাঝখান থেকে যত প্যারা যাইতেছে পুলিশের উপর দিয়া। স্যার এখন তাহলে কি করবেন? বাসার দিকে নাইমা পড়বেন, না কাস্টডিতে এক পাক ঘুরতে যাইবেন নাকি স্যার? না আপনারে সামনে আপনার বাসায় নামাই দিয়া আমি একাই চলে যাইব স্যার? না না হাসান, এখন আর থানায় যা কি হইব বলো? রাত তো অনেক হয়ে গেছে। সামনে আমারে বাসায় নামাই দিয়া তুমি থানায় গিয়ে গাড়িটা রাইখা তারপর চলে আইসো। আর থানার ভিতরে এক পাক ঘুরেন দিয়ে দেখো সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর যারা নাইট ডিউটিতে থাকবে ওদেরকে বইলা দিও থানায় যেন কোনো রকমের কোনো ঝামেলা না হয়, সব কিছু যেন ঠিকঠাকভাবে দেখে রাখে। পরে সকালে আমি থানায় আসবনি, তুমি তাহলে একাই গাড়ি নিয়ে চলে যাও, আমার এইখানেই সাইড করে নামাই দাও। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। সচিব সাহেব যে দাঁড়ায় রইলেন কেন? বসেন। কি ব্যাপার সচিব সাহেব, আজকাল ইউনিয়ন পরিষদে আসলে আপনার তো দেখাই পাইতেছি না। এতটাই ব্যস্ত থাকেন যে আমার সাথে 1 মিনিট দেখা করার সময় আপনার হয় না। আপনাকে ডেকে এনে তারপর আপনার সাথে দেখা করতে হয়। না না চেয়ারম্যান সাহেব, কি যে বলেন না, ইদানিং আপনি তো পরিষদে আগের মতো আসতেছেন না। কখন আসেন কখন চলে যান সেটাই তো বোঝা বড় মুশকিল। আমি চেম্বারে থাকি তো বুঝতে পারছি যে দরকার পড়লে আপনি ডাকবেনই, সেই জন্য আর আপনার সাথে দেখা করতে আসি না। চেম্বারে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত আছি চেয়ারম্যান সাহেব। বলেন এবার কি কারণে হঠাৎ ডাইকা পাঠালেন আমাকে? শোনেন সচিব সাহেব, কাজ করেন ভালো করে করেন, কোনো সমস্যা নাই, কিন্তু ইদানিং আপনার নামে কিন্তু মেম্বাররা আমার কাছে বিভিন্ন অভিযোগ দিতেছে। আপনি নাকি কারো কথাই শোনেন না, নিজের মতো কাজ করে যান সব সময়। মেম্বাররা আপনার নামে এত রিপোর্ট আমার কাছে দিচ্ছে কেন সচিব সাহেব?
মেম্বারদের সাথে আপনি সুসম্পর্ক বজায় রেখে কাজ করবেন, তারা উল্টো তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আপনি ক্যাচাল লাগাই রাখেন। এটা কেমন কথা হইল সচিব সাহেব? কি যে বলেন না চেয়ারম্যান সাহেব, আমি মেম্বারদের সাথে ক্যাচাল করতে যাব কেন? ওরাই তো আমার সাথে উল্টো ক্যাচাল করতে আসে। আপনি আমাকে যখন যেটা ঠিকঠাকভাবে বন্টন করতে বলেন আমি তো সেইভাবেই করি, কিন্তু কিছু কিছু মেম্বার আপনি যা দিতে বলছেন তার চাইতেও বেশি দাবি কইরা বসে থাকে, তখনই তো ওদের সাথে কথা কাটাকাটি হয়। আপনি যেভাবে বইলা দিছেন তার বাইরে কি আর আমি এক্সট্রা ওদেরকে কোনো কিছু দিতে পারবো নাকি? সেই ক্ষমতা কি আমার আছে? প্রত্যেকটা জিনিসই হিসাব করা থাকে, তারপরে ওরা আইসা আমার সাথে এই সমস্ত বিষয় নিয়ে শুধু ক্যাটর ক্যাটর লাগায়। এটা নিয়েই কিছু কিছু মেম্বারের সাথে মাঝে মাঝে দুই চার কথা হয় চেয়ারম্যান সাহেব। শোনেন সচিব সাহেব, আমি আপনাকে যেভাবে বন্টন করতে বলবো আপনি ঠিক সেইভাবে বন্টন করবেন। তারপরেও যদি কোনো মেম্বার এইটা নিয়ে কোনো রকমের কোনো অভিযোগ করে তাহলে তার পুরো মালটাই আটকিয়ে দিবেন। পরে বিষয়টা আমাকে জানাবেন, আমি সমাধান করব। কারোর সাথে কোনো রকমের কোনো বিষয় নিয়ে ক্যাসাল করার কোনো দরকার নেই, আপনি সরাসরি আমার কথা বলবেন। আচ্ছা চেয়ারম্যান সাহেব, সমস্যা নাই। এরপর থেকে আমি এরকমই করব, কারোর সাথে বাড়তি কথা বলার কোনো দরকার নেই। আপনি যেভাবে যা করতে বলবেন সেইভাবেই সে অনুযায়ী কাজ করে যাব চেয়ারম্যান সাহেব। তার নতুন করে কি কোনো কাজের অনুদান আইতেছে নাকি? শুনলাম পাকা লেফটিনের উপর কিছু প্রজেক্ট আসার কথা কই, আমারে তো সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছু কেউ জানাইলো না, আপনিও তো কিছু বললেন না। হ্যাঁ, ওই সম্পর্কে আলোচনা করার জন্যই তো আপনার এইখানে ডাইগা পাঠাইছি। মনে হয় লেফটিনগুলো 2-4 দিনের ভিতরেই উপজেলা থেকে ইউনিয়ন পরিষদে বন্টন করে দেওয়া হইব। আমি প্রত্যেক মেম্বারে বিষয়টা জানাইছি, ওরা এলাকার ভিতরে সার্ভে করতেছে, করা হইলেই সবগুলো জমা নিব। আর উপজেলার থেকে মালগুলো আসলে আপনি দায়িত্ব সহকারে সেগুলো বুঝে নেবেন, যাতে কোনো রকমের কোনো ঝামেলা না হয়। আচ্ছা চেয়ারম্যান সাহেব, ঠিক আছে, কোনো সমস্যা নাই। উপজেলা থেকে মালগুলো আসলে আমি পই পই করে হিসাব করে প্রত্যেকটা মালই ঠিকঠাকভাবে ইউনিয়ন পরিষদে রাখবনি। ওইটা নিয়ে আপনার কোনো রকমের কোনো প্যারা নিতে হইব না। ওই দায়িত্ব সম্পূর্ণ আমার। কিভাবে কি করতে হয় সেটা আমি করে রাখবনি চেয়ারম্যান সাহেব। তাইলে থাকেন সচিব সাহেব, আমি উঠলাম। অনেকক্ষণ যাবৎ পরিষদে আইছি, বাসার দিকে এখন যাইতে হইব একটু। জাহাঙ্গীর, হে জাহাঙ্গীর, কই গেলি রে তুই? তাড়াতাড়ি এদিকে আয় তো দেখি। হাবিব ভাই ডাকছেন আমারে? কি হইল? হেস, তুই কোটি থাকিস রে? সময় মতো তোরে ডাইকা পাওয়া যায় না, সারাদিন শুধু টই টই কইরা এইদিক ওইদিক ঘুরে বেড়াস, তাই না? তোরে দিয়া তো ঠিকঠাকভাবে একটা কাজও আমি কোনো সময় করতে পারি না। এরকম উল্টা পাল্টা কাজ কাম করে বেড়াইলে হইব রে জাহাঙ্গীর? সময় মতো তোরে ডাকলে কাছে পাওয়া যায় না। কি যে বলেন না হাবিব ভাই, এইটি তো আমি। দেখলেন না, ডাকা মাত্রই চলে আসলাম, 1 মিনিটও দেরি হইল না। আমি তো সব সময় আপনার নজরে নজরেই থাকি, বেশি দূরে যাই না হাবিব ভাই, কারণ আমি খুব ভালো করে জানি যে কখন আপনার দরকার পড়ে যাইতে পারে, সেটার কোনো
ঠিক নাই। তা বলেন তো দেখি এবার হাবিব ভাই কি কারণে ডাকছেন আমারে? জরুরি কোনো কাজ আছে নাকি? হ, তাড়াতাড়ি গাড়িটা বের কর, বগুড়া সদরে যামু, জেলা কারাগারে আরিফের সাথে দেখা করার জন্য। বেশি দেরি করিস না, এখনই গাড়ি তাড়াতাড়ি বের করা রেডি কর, আমি আইতেছি। আরিফের সাথে দেখা করতে আপনি একাই যাইবেন? মাস্টাররে যে বিষয়টা জানাইলেন, মাস্টার কি বলল? তো তার শফিক যে আরিফের সাথে দেখা কইরা আরিফের মুখটা বন্ধ করে দিছে, এই কথা মাস্টাররে জানান নাই হাবিব ভাই? মাস্টার কি ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না? আরে মাটা মোটা, মাস্টার জানলেই কি হবে? প্রমাণ ছাড়া কি ওদের কি কোনো কিছু বলা যাইব নাকি? মাস্টার আমারে সেই প্রমাণ আনার জন্যই তো আরিফের সাথে দেখা করতে বগুড়া পাঠাইতেছে। আরিফের সাথে দেখা কইরা আরিফের মুখ দিয়া সরাসরি শফিক আর তোতার নামটা যদি একবার বের করতে পারি তাহলেই খেলা খতম। আমি 100% শিওর যে এই ঘটনার সাথে শফিক আর তোতা জড়িত আছে। এটা শুধু এখন আরিফের মুখ দিয়া যেভাবে হোক একটা বারের জন্য স্বীকার করাইতে হইব, তাহলেই দেখবি খেলাটা কি পরিমাণ জমে যায় জাহাঙ্গীর। হাবিব ভাই, আপনি ঠিকই বলছেন। যদি খালি একবার আরিফের মুখ দিয়া ওদের নামটা বের করা যায় তাহলে ওদেরকে মাস্টার কোনোভাবেই ছাড় দিব না। তখন ওদেরকে অনেক বড় একটা চাপে ফেলানো যাইব। আর নমিনেশন আপনারটা 100% কনফার্ম হয়ে যাইব। চলেন তাহলে আরিফের সাথে আগে দেখা করে আসি। কি শামসু, বগুড়া থেকে মাস্টারের সাথে কথা বললা নাকি? হ্যাঁ সেলিম ভাই, ওইখানে উপজেলা চেয়ারম্যান আরিফকে গ্রেপ্তার করছে, তো সেই বিষয়ে তথ্য জানাইলো কে কে ওর সাথে জড়িত ছিল। তা শামসু, আরিফ কি বলল? ওর সাথে এই ঘটনায় আরো অন্য কেউ জড়িত আছে নাকি ওই নিজে থেকেই এই কাজ করছে? এত বড় একটা দুর্নীতি করার সাহস কোথায় পেল ওই? আরিফ না তোমার বাল্যকালের বন্ধু? তারপরেও ওর ভিতরে তোমার কোনো রকমের কোনো জ্ঞানী দেখি ঢুকে নাই। আরে আর বললেন না, একেবারে বেদব চ্যাংরা। আমি ওরে সাপোর্ট দিয়া উপজেলা চেয়ারম্যানে নির্বাচিত করলাম, আর ও এখন আমার নাম ভাঙাই বগুড়াতে এত বড় একটা দুর্নীতি করে বসলো। মানুষ দেখে আসলে চেনা বড় দায়। ওই যে এত বড় একটা ঘটনা ঘটাইব সেটা আমি কখনোই কল্পনাই করছিলাম না। এইদিকে সম্রাটকে দেখেন তো, কোনো রকমের কোনো অন্যায়ের সাথে আপোষ করে না, না খাইয়া থাকবে, তবু অন্যায়ের সাথে সম্রাট কোনোদিনও আপোষ করবে না। সম্রাটই হচ্ছে আমার প্রকৃত বন্ধু, আর ওরা আমার বন্ধুত্বের সুযোগ নিয়া নিজেদের স্বার্থ নিয়া সবসময় চিন্তা করছে। আর আজকে ওর পরিণতি কি হয়েছে দেখছেন সেলিম ভাই? দুর্নীতিবাজদের এমনই হয়। বাদ দেও শামসু এই সমস্ত দুর্নীতিবাজদের কথা। যে যেই রকম কর্ম করবে তার ফলও ঠিক সেই রকমই হবে। এদের পরিণতি এরকমই হওয়ার কথা ছিল, তাই এরকম হয়েছে। তা ওই আর কি কি স্বীকার করলো? ওর সাথে কি আমাদের দলীয় কোনো নেতা ওই ঘটনার সাথে জড়িত আছে, না ওই নিজে থেকেই এই কাজটা করছে? সেই সম্পর্কে কোনো তথ্য পাইছে পুলিশ? না না সেলিম ভাই, আপাতত 3 দিনের রিমান্ডে
পুলিশ ওর কাছ থেকে কারো নাম স্বীকার করাইতে পারে নাই। উপজেলা টিউনো অফিসার মাহফুজ আর ওই মিলাই এই ঘটনাটা ঘটাইছিল। মূলত আমাদের দলীয় কোনো নেতাকর্মী এই ঘটনার সাথে জড়িত নাই। যদি জড়িত থাকতো তাহলে অবশ্যই রিমান্ডে পুলিশ ওর কাছ থেকে তথ্য বের করতে পারত। মনে হয় না বগুড়ায় আমাদের দলীয় কোনো নেতাকর্মী ওর সাথে জড়িত আছে। টিউনো মাহফুজকেও গ্রেপ্তার করা হয়েছে। পরেও খুব শীঘ্রই বগুড়াতে নিয়ে যাবে হয়তো। দুইটার এক করলেই আরো তথ্য বের হইতে পারে। যাক, তাও একদিক দিয়া ভালো হয়েছে আমাদের দলীয় কোনো নেতাকর্মী এই ঘটনার সাথে জড়িত নাই। বগুড়া তোমার এলাকা, ওইখানে কোনো রকমের কোনো ক্লেম হইলে এর সম্পূর্ণ দায় বাড়াইসা তোমার উপরই পড়ব। তাই বগুড়া সবসময় স্বচ্ছ এবং ক্লিন রাখতে হইব শামসু। ওই জায়গার দায়িত্ব এমন কাউকে দেওয়া যাইব না যে যে আরিফের মতো পরে তোমার সাথে বেইমানি করে। আর বগুড়ার উপনির্বাচনের জায়গাটা তো অনেক দিন ধরেই খালি পড়ে আছে। তা ওইখানের একটা ব্যবস্থা করো না কেন? ভালো দেখে একজন যোগ্য ব্যক্তিরে উপনির্বাচনে দাঁড়া করাই দাও, তাইলেই তো হয়। এতদিন একটা আসন খালি রাখার তো কোনো প্রয়োজন আমি দেখতেছি না। সাংগঠনিকভাবে বগুড়া পিছিয়ে যাচ্ছে না। সেলিম ভাই, বগুড়ায় উপনির্বাচনটা দিমু দিমু করে আর দেওয়া হচ্ছে না। কিভাবে দেই দেখেন না, একের পর এক ঝামেলা লাইগেই থাকে। কোনোভাবেই তো ফ্রি হইতে পারতেছি না। ভাবছিলাম অতি তাড়াতাড়ি বগুড়ায় যাইয়া নির্বাচনটা ঘোষণা করে দিয়ে আসবো, কিন্তু তার হয়ে উঠতেছে না। একটা ঝামেলা থেকে বের হইতে না হইতেই আবার নতুন করে আর একটা ঝামেলা ক্রিয়েট হইয়া যায়। সেটার জন্যই দেরি হইতেছে। তবে দেখি যত তাড়াতাড়ি সম্ভব বগুড়ায় যোগ্য একজন ব্যক্তিরে দিয়া নির্বাচনটা শেষ করে দিয়ে আসমু। আর দেরি করা যাইব না। বগুড়া আসলেই সাংগঠনিকভাবে অনেকটাই পিছিয়ে যাচ্ছে সেলিম ভাই। এইখানে আমাদের একটা শক্ত প্রার্থী দরকার। শামসু, কথা বলতে বলতে তো বাসার সামনে চলে আসলাম। তাহলে গাড়ি সাইড করে আমার সামনে নামাই দিয়ে তুমি চলে যাও। পরে আবার দেখা হইব নি শামসু। কোনো কিছু হইলে আমারে ফোন দিয়া জানাইও কিন্তু।